হাটহাজারী সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন শিক্ষণ কার্যক্রমে তোমাদের সাথে আছে আমি, তোমাদের শিক্ষক নাহিদ ফারজানা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। আমাদের আজকের অনলাইন ক্লাসের পাঠ পরিকল্পনা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র আজকের আলোচনার বিষয়। ফিন্যান্সের অষ্টম অধ্যায় আজকে আমরা ক্লাসে আলোচনা করব। আজকের পাঠ পরিচিতি অধ্যায় অষ্টম অধ্যায় হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এই অধ্যায়ের ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের কৌশল সমূহ আমরা পড়ার চেষ্টা করব, কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। গত ক্লাসে মূলধন বাজেটিং কি, মূলধন বাজেটিং এর বৈশিষ্ট্য কি কি আছে, কেন মূলধন বাজেটিং করা হয় ইত্যাদি নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব টেকনিক্সগুলো, কোন কোন কৌশল অবলম্বন করে মূলধন বাজেটিং করা হয় এবং প্রতিষ্ঠান বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই আজকে আমরা ক্লাসে পড়ার চেষ্টা করব। শিখন ফল, আজকের এই ক্লাস শেষে তোমরা শিক্ষার্থীরা মূলধন বাজেটিং এর সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের কৌশল সমূহ বা পদ্ধতি সমূহ ব্যাখ্যা করতে পারবে। মূলধন বাজেটিং সাধারণ অর্থে মূলধন বিনিয়োগের সাথে সম্পর্কিত পরিকল্পনাকে মূলধন বাজেটিং বলে, অর্থাৎ অর্থ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করার পরিকল্পনাই হলো মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং এর তাহলে উদ্দেশ্যগুলো কি? হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ক্যাপিটাল বাজেটিং? ক্যাপিটাল বাজেটিং করা হয় ফর কন্ট্রোলিং দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। প্রথমে বলা হচ্ছে যে যতই মূলধন জাতীয় ব্যয়গুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য মূলধন বাজেটিং করা হয়। সিলেক্টিং প্রফিটেবল প্রজেক্টস, কোন কোন প্রকল্পগুলো অধিক সম্ভাবনাময় সেই ধরনের প্রকল্পগুলো, সেই ধরনের প্রজেক্টগুলো বা কার্যাবলীগুলো চিহ্নিত করা, সিলেক্ট করা, নির্বাচন করা এবং ফাইন্ডিং দ্য রাইট সোর্স অফ ফান্ডস, সঠিক উৎসসমূহ খুঁজে বের করাই হচ্ছে মূলধন বাজেটিং এর উদ্দেশ্য। আর্থিক ব্যবস্থাপকগণ সর্বদাই স্বল্প ও দীর্ঘমেয়াদী অর্থায়ন সিদ্ধান্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই যে উদ্দেশ্য সমূহ আমরা এখানে দেখতে পাচ্ছি মূলধন বাজেটিং এর, এই উদ্দেশ্যগুলো পরিপূর্ণ করার জন্য আর্থিক ব্যবস্থাপককে সবসময় নানান ধরনের অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যেগুলো স্বল্প ও দীর্ঘমেয়াদী হয়ে থাকে। তাহলে ইনভেস্টমেন্ট ডিসিশন, বিনিয়োগ সিদ্ধান্ত লং টার্ম, শর্ট টার্ম দু ধরনের হতে পারে, দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী। দীর্ঘমেয়াদী যে লং টার্ম যে ডিসিশন আছে সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। মূলধন বাজেটিং সবসময় যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত। শর্ট টার্মে আছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, চলতি মূলধন ব্যবস্থাপনা করার জন্য যে সিদ্ধান্তগুলো সেটা হচ্ছে শর্ট টার্ম ডিসিশনস। সুতরাং প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একজন আর্থিক ব্যবস্থাপককে কিছু কৌশল ব্যবহার করে বিশ্লেষণমূলক কার্যসমূহ সম্পাদন করতে হয়, কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের অনিশ্চয়তাকে মোকাবেলা করার জন্য ব্যবস্থাপককে সবসময় অনেক বিশ্লেষণধর্মী, অনেক গবেষণাধর্মী তথ্য উপাত্ত সংগ্রহ করে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই মূলধন বাজেটিং এমনই একটি হাতিয়ার যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত থাকে। ইতিমধ্যে আমরা জেনেছি যে মূলধন বাজেটিং এর সাহায্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিচে কিছু মূলধন বাজেটিং এর কৌশল দেখিয়ে আমরা চলো। মূলধন বাজেটিং কৌশল সমূহ। মূলধন বাজেটিং এর কৌশলের প্রথম ভাগের নাম হচ্ছে সনাতন পদ্ধতির। এক নম্বর হচ্ছে গড় মুনাফার হার, 2 নম্বর হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল, আর খ যেটা বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। এই পদ্ধতিকে ভাগ করা হয়েছে কয়েক ভাগে। প্রথম ভাগের নাম হচ্ছে নির্বর্তমান মূল্য, দ্বিতীয়ত হচ্ছে আন্ত আয়ের হার, তৃতীয়ত মুনাফা অর্জন সূচক হার এবং সর্বশেষে বাট্টাকৃত বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি। এই পদ্ধতিগুলো অর্থাৎ মূলধন বাজেটিং কৌশলকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের নাম সনাতন পদ্ধতি, দ্বিতীয় ভাগের নাম বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। আমরা এই পদ্ধতিগুলো বা এই কৌশলগুলোকে আবার একটু দেখার চেষ্টা করি। সনাতন পদ্ধতিতে আছে গড় মুনাফার হার পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাভারেজ রেট অফ রিটার্ন, সংক্ষেপে বলে ARR। এরপরে হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, পেব্যাক পিরিয়ড, সংক্ষেপে বলা হচ্ছে PBP। এই দুটো হচ্ছে সনাতন পদ্ধতি, ট্রেডিশনাল মেথড অফ ক্যাপিটাল বাজেটিং। খ
ভাগে আছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। এটার মধ্যে প্রথম যেটা আছে 1 নম্বরে নেট বর্তমান মূল্য পদ্ধতি, নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। দ্বিতীয়ত আন্ত আয়ের হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর। তৃতীয়ত মুনাফা অর্জন সূচক পদ্ধতি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই। আর চতুর্থত হচ্ছে বাট্টাকৃত বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ডিপিবি। এখানে যে নামগুলো সংক্ষেপে দিয়েছি এই নামগুলো খেয়াল করবে। এভারেজ রেট অফ রিটার্নকে বলা হচ্ছে এআরআর, গড় মুনাফার হার পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় এআরআর, বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতিকে সংক্ষেপে বলা হচ্ছে পিবিপি, নেট বর্তমান মূল্য পদ্ধতিকে বলা হচ্ছে এনপিভি, আন্ত আয়ের হার পদ্ধতিকে বলা হয় আইআরআর, মুনাফা সূচক পদ্ধতিকে বলা হচ্ছে পিআই, বাট্টাকৃত বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতিকে বলা হচ্ছে ডিপিপি। তোমরা এই সংক্ষেপ নামগুলো মনে রাখবে। আমরা যখন এই কৌশলগুলো ব্যবহার করে অঙ্ক করব তখন এই সংক্ষেপ নামগুলো দিয়েই আমরা সংক্ষেপে সূত্রগুলো লেখার চেষ্টা করব। মূলধন বাজেটিং কৌশল সমূহ। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য বিনিয়োগ প্রকল্পগুলো মূল্যায়ন করতে হয়। তাই প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং লাভজনক প্রকল্প নির্বাচন করা মূলধন বাজেটিং এর প্রধান উদ্দেশ্য। প্রকল্প মূল্যায়নের এই কৌশলসমূহ একটু আগে যে নামগুলো আমরা করেছি সেগুলির একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে প্রথম যে পদ্ধতি, যে কৌশল, সেটার নাম হচ্ছে গড় মুনাফার হার বা উপার্জন পদ্ধতি, এভারেজ রেট অফ রিটার্ন মেথড। এই পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট মেয়াদকালে কি পরিমাণ গড় আয় হলো তার ভিত্তিতে গড় মুনাফার হার বা এআরআর নির্ণয় করা হয়। এই পদ্ধতির বৈশিষ্ট্য হলো এতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নেট মুনাফা বিবেচনা করা হয়। এআরআর এর সূত্রটা দেখো, এআরআর ইকুয়াল টু এভারেজ নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। বাংলায় বলছে দেখো গড় মুনাফার হার, এভারেজ রেট অফ রিটার্ন, বাংলায় কি বলছি গড় মুনাফার হার বা গড় উপার্জন পদ্ধতি। গড় মুনাফার হার সমান গড় কর পরবর্তী নেট মুনাফা ভাগ গড় বিনিয়োগ। এই পদ্ধতিতে যখন কোনো প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হয়, গ্রহণ পর্যন্ত যে সিদ্ধান্ত নিতে হয় সেটা হচ্ছে গড় মুনাফার হার যদি কোম্পানির নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হারের চেয়ে বেশি হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করা হয়। গড় মুনাফার হার নির্ণয় করার পর যেটা বেরোবে এআরআর, সেটা যদি কোম্পানির যে সর্বনিম্ন গড় মুনাফার হার রয়েছে তার চেয়ে বেশি হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করবে। আর নির্ণীত গড় মুনাফার হার যদি কোম্পানি নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হারের চেয়ে কম হয় তাহলে প্রকল্পটি বর্জন করা হবে। অর্থাৎ এআরআর যদি স্ট্যান্ডার্ড যে রেট আছে প্রতিষ্ঠানের গড় মুনাফা সেটার চেয়ে বেশি হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করবে, এবং যদি ওই প্রকল্পের গড় মুনাফার হার কোম্পানি কর্তৃক সর্বনিম্ন নির্ধারিত গড় মুনাফার হারের চেয়ে কম হয় তাহলে প্রকল্পটি বর্জন করা হবে। আর নির্ণীত গড় মুনাফার হার যদি সর্বনিম্ন গড় মুনাফার হারের সমান হয় তাহলে প্রকল্পটি গ্রহণও করা যায় আবার বর্জনও করা যায়। বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, পেব্যাক পিরিয়ড মেথড পিবিপি। একটি প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ থেকে এর প্রারম্ভিক ব্যয় বা বিনিয়োগ ফেরত আসতে যে সময় লাগে তাকে ওই প্রকল্পের বিনিয়োগ পরিশোধকাল বলে। একটা ছবি এসছে দেখো, পেব্যাক পিরিয়ড ফর্মুলা ইকুয়াল টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, নগদ আন্তঃপ্রবাহ। যখন প্রতিষ্ঠানে যে নগদ আন্তঃপ্রবাহ আছে তার সমান হয়, ইভেন হয়, তখন এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। আবার যখন আন্তঃপ্রবাহটি অসমান হবে, আনইভেন হবে, তখন সূত্রটি হবে পিবিপি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই ডি। Here A equal to number of year before full recovery year, B equal to initial investment, C equal to cumulative cash flow at a year, and D equal to actual cash flow at full recovery year. তাহলে যদি আন্তঃপ্রবাহ সমান হয় সেক্ষেত্রে সূত্র হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। আর যদি আন্তঃপ্রবাহ আনইভেন হয়, অসমান হয়, তাহলে পিবিপি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড ডি। আন্তঃপ্রবাহ যদি সমান হয় তাহলে সূত্র হবে বিনিয়োগ পরিশোধকাল সমান প্রাথমিক বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ।
প্রতিষ্ঠানে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে, প্রাথমিক বিনিয়োগ আছে, সেটাকে প্রতিষ্ঠান যে বার্ষিক আন্তঃপ্রবাহ পেয়েছে সেটা দ্বারা ভাগ করা হয়, তাহলে বিনিয়োগ পরিশোধকাল বা বিপিপি পাওয়া যাবে যদি আন্তঃপ্রবাহটি সমান হয়। আর যদি আন্তঃপ্রবাহ অসমান হয় সেক্ষেত্রে সূত্র হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল সমান পূর্ণ বছর যোগ নগদ বহিঃপ্রবাহ বিয়োগ পূর্ণ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ ভাগ পূর্ণ বছরের পরের বছরের নগদ প্রবাহ। আমরা বিনিয়োগ পরিশোধকাল বের করার জন্য আন্তঃপ্রবাহ যদি অসমান হয় সেক্ষেত্রে চিত্রে দেখেছিলাম আনইভেন হলে যে কিভাবে নির্ণয় করতে হয়, সেটা এখন এখানে বাংলা লিখে দিয়েছি সূত্রটা। আমরা যখন অঙ্ক করব পরবর্তী ক্লাসে তখন এই সূত্রগুলো তোমাদের বুঝে নিতে অনেক বেশি সহজ মনে হবে। তাহলে চিত্রটি আমরা আরেকবার দেখে নেই। পেব্যাক পিরিয়ড ইকুয়াল টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, আর যদি ইভেন হয় আর যদি আনইভেন হয় পিপিপি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই ডি। গ্রহণ বর্জন সিদ্ধান্ত, নির্ণীত পেব্যাক সময় বা নির্ণীত যে নির্ণয় করার পরে যে বিনিয়োগ পরিশোধকাল এসছে, সময়টা এসছে, সেটা যদি ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ পেব্যাক সময় অথবা স্ট্যান্ডার্ড পেব্যাক সময় এত কম হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করা হবে। নির্ণীত পেব্যাক সময় যদি ব্যবস্থাপনা কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বোচ্চ পেব্যাক সময় অথবা স্ট্যান্ডার্ড পেব্যাক সময় হতে বেশি হয় তাহলে প্রকল্পটি বর্জন করতে হবে। আশা করি তোমরা সনাতন পদ্ধতিতে মূলধন বাজারিংয়ে যে দুটি কৌশল অবলম্বন করা হয় তা বুঝতে পেরেছ, এআরআর এবং পিবিপি। আমরা এআরআর এবং পিবিপি সংক্রান্ত অঙ্কগুলো যখন করব তখন এই সূত্রগুলো তোমাদের কাছে আরো সহজবোধ্য মনে হবে। বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথম যে কৌশল আছে সেটা হচ্ছে নেট বর্তমান মূল্য পদ্ধতি, নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। সহজ ভাষায় বলা যায় প্রত্যেক বছরের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যের যোগফল থেকে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য বিয়োগ করার ফলে প্রাপ্ত মূল্যকে নেট বর্তমান মূল্য বলে। প্রতিষ্ঠানে প্রত্যেক বছরের নগদ আন্তঃপ্রবাহের, তোমরা আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ সম্পর্কে নিশ্চয়ই জানো। প্রতিষ্ঠান যেই অর্থটি বিনিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ, এবং সে বিনিয়োগকৃত অর্থ যখন ফেরত আসে তখন সেটাকে বলা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। তাহলে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যের যোগফল থেকে যদি নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য বিয়োগ করা হয় সেক্ষেত্রে প্রাপ্ত মূল্যকে নেট বর্তমান মূল্য বলে। অর্থাৎ যে পদ্ধতিতে নির্দিষ্ট হারে নগদ প্রবাহ বাট্টা করে বিনিয়োগ ও বর্তমান মূল্যের পার্থক্য নিরূপণ করা হয় তাই হচ্ছে নেট বর্তমান মূল্য বা এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা আমরা একটু দেখে নিই। নেট প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা এনপিভি ইকুয়াল টু সামেশন অফ ক্যাশ ফ্লো at the number of years divided by 1 plus I to the power n. আইটা কিভাবে আছে এখানে? আই হচ্ছে স্মল আই। তোমরা সকলেই জানো স্মল আই বলতে বোঝায় ইন্টারেস্ট রেট, রেট অফ দ্য ইন্টারেস্ট, সুদের হার। তাহলে সামেশন অফ ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই 1 plus I to the power n মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটাকে আমরা একটু দেখি। যেটা সামেশন অফ ক্যাশ ফ্লো বলছি সেটা যে কয় বছরের, যে ধরো 5 বছরের আন্তঃপ্রবাহ দেওয়া আছে, তাহলে ক্যাশ ফ্লো এট ফার্স্ট ইয়ার ডিভাইডেড বাই 1 plus k, k মিনস আয়, সুদের হার অথবা মূলধন ব্যয় যে কোনো একটি হতে পারে, প্লাস ক্যাশ ফ্লো সেকেন্ড ইয়ার ডিভাইডেড বাই 1 plus k to the power 2, ক্যাশ ফ্লো থার্ড ইয়ার ডিভাইডেড বাই 1 plus k to the power 3। 1, 2, 3 এগুলো হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এভাবে যে কয়টি বছরের জন্য ক্যাশ ফ্লো দেওয়া থাকবে সেই কয়টি বছরের ক্যাশ ফ্লোকে আলাদাভাবে সুদের হার বা মূলধন ব্যয় দ্বারা বাট্টাকরণ করা হবে। ওই সামেশন যোগফল থেকে যে উত্তরটি বের হবে সেটি হচ্ছে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য। সেখান থেকে মাইনাস করা হবে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য। তাহলে যে প্রাপ্ত মূল্য হবে সেটাকে বলা হবে নেট বর্তমান মূল্য। সেক্ষেত্রে গ্রহণ বর্জন সিদ্ধান্ত কি? নেট বর্তমান মূল্য যদি ধনাত্মক হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করা হবে, নেট বর্তমান মূল্য যদি ঋণাত্মক হয় তাহলে প্রকল্পটি বর্জন করা হবে। নেট বর্তমান মূল্য শূন্য হলে প্রকল্প গ্রহণও করা যায় আবার বর্জনও করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয় যে পদ্ধতি তার নাম হচ্ছে আন্তঃ আয়ের হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর।
যে পদ্ধতিতে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যকে সমান করে দেওয়া হয় তাকে অভ্যন্তরীণ বা আন্ত উপার্জন বা আয়ের হার বলে। অর্থাৎ যে বাট্টার হারে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যের যোগফল এবং প্রারম্ভিক বিনিয়োগের সমান হয় সেই বাট্টার হারকে আন্ত আয়ের হার, ইন্টারনাল রেট অফ রিটার্ন বলে। আন্ত আয়ের হার হলো সেই বাট্টার হার যে হারে নিট বর্তমান মূল্য শূন্য হয়। সূত্রটা কি? IRR ইকুয়াল টু L প্লাস NL divided by NL minus NH into H minus L. এখানে L is the lowest discount rate, H is the higher discount rate. অর্থাৎ আন্তঃআয়ের হার পদ্ধতি যখন ফলো করা হয়, প্রয়োগ করা হয়, তখন সেখানে দুটি ডিসকাউন্ট রেট থাকতে হবে এবং একটি ডিসকাউন্ট রেট হতে হবে লোয়ার এবং আরেকটি ডিসকাউন্ট রেট হতে হবে হায়ার। অভ্যন্তরীণ আয়ের হারের সূত্রটা আমরা আরেকটু দেখি। LDR lower discount rate plus NPV at lower discount rate divided by NPV at LDR minus NPV at HDR into HDR minus LDR. HDR higher discount rate সর্বোচ্চ বাট্টার হার, LDR lower discount rate সর্বনিম্ন বাট্টার হার, NPV net present value নিট বর্তমান মূল্য। সিদ্ধান্ত গ্রহণ বর্জন সিদ্ধান্ত কি? আন্তঃআয়ের হার মূলধন ব্যয় হতে বেশি হলে প্রকল্পটি গ্রহণ করা হবে, অর্থাৎ IRR is greater than KE। মূলধন ব্যয় হতে যদি বেশি হয় IRR, তখন সেই প্রকল্পটি গ্রহণ করা হবে। আন্তঃআয়ের হার যদি মূলধন ব্যয় হতে কম হয় তাহলে প্রকল্পটি বর্জন করা হবে। IRR is lower than KE, তাহলে বর্জন করা হবে প্রকল্পটি। তৃতীয় যে পদ্ধতি আছে সেটার নাম হচ্ছে বাট্টাকৃত বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড PPP। বাট্টাকৃত নিট নগদ আন্তঃপ্রবাহ থেকে প্রাথমিক বিনিয়োগ পুনরুদ্ধার করতে যে সময় প্রয়োজন তাকে বাট্টাকৃত বিনিয়োগ পরিশোধকাল বলে। অর্থাৎ বর্তমান মূল্যের উপর ভিত্তি করে নগদ বহিঃপ্রবাহ পুনরুদ্ধার করতে যে সময় নেয় তাকে বাট্টাকৃত বিনিয়োগ পরিশোধকাল বলা হয়। সূত্রটা দেখো, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ইকুয়াল টু ইয়ার বিফোর দ্য ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড অকার্স প্লাস কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ইন দ্য ইয়ার বিফোর রিকভারি ডিভাইডেড বাই ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ইন দ্য ইয়ার আফটার রিকভারি। কি বলছে? যে বাট্টাকৃত বিনিয়োগ পরিশোধকাল সমান পূর্ণ বছর প্লাস নগদ বহিঃপ্রবাহ বিয়োগ পূর্ণ বছরের ক্রমযোজিত বাট্টাকৃত নগদ প্রবাহ ভাগ পূর্ণ বছরের পরের বছরের বাট্টাকৃত নগদ প্রবাহ। সূত্রটি বিনিয়োগ পরিশোধকালের সূত্রের মতোই, তবে এখানে বাট্টাকৃত নগদ প্রবাহকে ব্যবহার করা হয় উত্তর বের করার জন্য। পাঠের সারসংক্ষেপ: কোনো প্রকল্পের গড় কর পরবর্তী নেট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বা ARR বলে। বিনিয়োগকৃত অর্থ কত সময় ফেরত আসবে তাকে বিনিয়োগ পরিশোধকাল সময় PBP বলে। যে পদ্ধতিতে ভবিষ্যৎ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য সমষ্টি হতে প্রারম্ভিক নগদ বহিঃপ্রবাহ বাদ দেওয়া হয় তাকে নিট বর্তমান মূল্য বা NPV বলে। যে বাট্টার হারে নগদ আন্তঃপ্রবাহ সমূহের বর্তমান মূল্যের যোগফল এবং প্রারম্ভিক বিনিয়োগের সমান হয় সেই বাট্টার হারকে আন্তঃআয়ের হার বলে, আন্তঃআয়ের হার বা IRR বলে। সুতরাং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলধন বাজেটিংয়ের মূল যে 4টি কৌশল রয়েছে সেই 4টি কৌশল সম্পর্কে একটু বিস্তারিত আজকে দেখেছি, সূত্রগুলো দেখে নিয়েছি। এই সূত্রগুলো ব্যবহার করে মূলধন বাজেটিং এ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর্থিক ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে এই সূত্রগুলো ব্যবহার করে থাকে। আমরা পরবর্তী ক্লাসসমূহে প্রত্যেকটি কৌশল আলাদা আলাদাভাবে পড়ে কিভাবে বিভিন্ন অঙ্ক করতে হয় তা ধীরে ধীরে শিখে নেব।